নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন প্রখ্যাত সাহিত্যিক রবীন্দ্রনাথ মৈত্র রচিত ঊর্ধ্বরেখা। ননী হালদার ও মাখন বিশ্বাস দুজনেই ক্যাপিটাল খুঁজতে কলকাতায় এসেছিলেন। দুজনের মধ্যে পরিচয়ও ছিল না। ননী হালদার শ্যামবাজারে একটি ছোট স্টিল ট্রাঙ্কের দোকানের পাশে অতি ছোট একখানি ত্রিকোণ কামরা ভাড়া করে দরজায় সাইনবোর্ড লটকে দিয়েছিলেন, বৃহৎ জ্যোতির্বিজ্ঞান বিদ্যালয়, ফলিত জ্যোতিষ, গণিত জ্যোতিষ সম্বন্ধে নির্ভুল গণনা, পরীক্ষায় পাশ ফেল, রেসের হারজিত, ব্যবসায় উন্নতি অবনতি বিষয়ে বিশুদ্ধ ভবিষ্যৎবাণী। অধ্যাপক জ্যোতিষী শ্রী ননীগোপাল হালদার, জ্যোতিরম্বু বাচস্পতি। ছিদাম-ময়রার লেনের বিখ্যাত কসমোপলিটান ফেডারেটেড হোমিও ইউনিভার্সিটি থেকে এমবি পাশ করে ননী হালদার শাহপুরে প্রথমে চিকিৎসালয় খুলেছিলেন, কিন্তু মূলধনের অভাবে তা চলল না। কলকাতায় জ্যোতিষীর ব্যবসায় সহজে মূলধন সংগ্রহ করতে পারবেন স্থির করে অতঃপর তিনি শহরে এলেন। হোমিওপ্যাথিক চিকিৎসা বইগুলো বাঁধিয়ে তার পেছনে সোনার হরপে জ্যোতিষশাস্ত্রের প্রচলিত ও অপ্রচলিত সুলভ ও দুর্লভ বইয়ের নাম লিখে নিলেন। একটি ভাঙা আলমারি মেরামত করে তার ওপরের তাকে সেগুলি সাজিয়ে নিচের তাকে রাখলেন খান ত্রিশেক পুরনো পঞ্জিকা। আলমারি ছাড়া ঘরের আসবাব একখানা তক্তাপোষ, তার উপর একখানি ছেঁড়া শতরঞ্জি পরিষ্কার করে বোম্বাই চাদর দিয়ে ঢাকা, ফরাসের ওপর একখানা পেস্টবোর্ডে করতলের একটি নকশা ও একটি ম্যাগনিফাইং গ্লাস। মাখন বিশ্বাস ঘর ভাড়া নিয়েছিলেন ভবানীপুরে। অভিরাম ত্রিপাঠীর বিশুদ্ধ ব্রাহ্মণের হোটেলের 6 ফুট বাই 4 ফুট একতলার একটি কামরা ভাড়া করে মাসখানেক থেকে বাস করছিলেন। দালালি ব্যবসায় কিছু মূলধন সংগ্রহ করে অবশেষে একটি দেবালয় প্রতিষ্ঠা করবেন, সেই সঙ্গে সৌভাগ্য মাদুলি ও ভাগ্যোদয় কবচের কারবার করবেন স্থির করেছিলেন। ক্যাপিটাল জুটেও জুটছিল না। 17 নম্বরের বাড়িখানির একটা গ্রাহক সংগ্রহ করতে পারলেই হয়। গ্রাহকেরও সন্ধান পাওয়া গেছিল, কিন্তু কোনো ক্রমেই দেউড়ির দারোয়ানকে এড়িয়ে মাখন বিশ্বাস ভেতরে ঢুকতে পারলেন না। একখানি মোটর গাড়িও বিক্রয়ের জন্য ছিল। দিন কয়েক আগে এক সাহেবের বাড়ির সামনে হাঁটাহাঁটি করে মনে মনে বলবার কথাগুলো স্থির করে নিয়ে মাখন বিশ্বাস ভেতরে ঢুকেছিলেন বটে, কিন্তু দূর থেকে সাহেবের চেহারা দেখেই তার বুকের পুরনো স্পন্দন ব্যাধিটা বেড়ে উঠল। তিনি একেবারে ভবানীপুরে ফিরে এলেন। দমদমার বাগান বাড়িটার খরিদ্দার জুটিয়ে দিতে পারলেও এক থোকে 5,000 টাকা মিলে যায়। বাগান বাড়ির মালিকও অনবরত তাগাদা দিচ্ছিল, 3-4 দিনের মধ্যে তার বাড়ি বিক্রয় হওয়া চাই, নতুবা তিনি অন্য দালাল দেখবেন। মাখন বিশ্বাস প্রাণপণ করতে লাগলেন। কাশীপুর থেকে কালীঘাট পর্যন্ত সর্বস্থানের সম্ভব অসম্ভব সর্বপ্রকার খরিদ্দারের বাড়ির ঠিকানা সংগ্রহ করে জানে এবং পদব্রজে ঘুরতে লাগলেন, কিন্তু কারো সঙ্গে সাক্ষাৎ করতে পারলেন না। বাড়ির ভেতর ঢুকলেই বুকের ব্যাধিটা দেখা দিত। অবশেষে 2 টাকা ভিজিট দিয়ে ডাক্তার ডেকে বুক দেখালেন এবং 11.5 আনায় প্রেসক্রিপশন অনুযায়ী 6 দাগ ওষুধ আনিয়ে সমস্ত রাত জেগে প্রতি 3 ঘন্টা অন্তর সেবন করে সকালে বুকে হাত দিয়ে অনুভব করলেন যে ব্যাধিটা অনেকটা কম পড়ে এসেছে। অতএব তাড়াতাড়ি স্নান সেরে মাখন বিশ্বাস মহারাজ সম্পত রায়ের বাড়ির সন্ধানে বের হয়ে গেলেন। মহারাজ সম্পত রায় একটি বড় বাগান বাড়ি খুঁজছেন, একথা মাখন বিশ্বাস গত সন্ধ্যায় শুনেছিল ট্রামে। রাজবাড়ির সামনে দাঁড়িয়ে মাখন বিশ্বাস বুকে হাত দিয়ে দেখলেন যে হৃৎপিণ্ডের অবস্থা স্বাভাবিক। চোখ বুজে দেউড়ির দারোয়ানকে এড়িয়ে ভেতরে ঢুকে পড়ে আর একবার বুকে হাত দিলেন। দেখলেন অবস্থা পূর্ববৎ। মনে সাহস হলো। কপালের ঘাম মুছতে মুছতে মাখন বিশ্বাস বরাবর ড্রয়িং রুমে গিয়ে ঢুকলেন। সেখানে প্রথমেই মহারাজার প্রাইভেট সেক্রেটারি বলদেও প্রসাদের সঙ্গে তার দেখা হলো। বলদেও প্রসাদের ঢেউতোলা টেরি, বিরাট গোঁফ, হিরে বসানো সোনার বোতাম, জরির নাগরা ও আরক্ত চক্ষু দেখে
মাখন বিশ্বাসের বুকের ব্যাধিটা দেখা দেবার উপক্রম করতে লাগল। সেক্রেটারি মাখন বিশ্বাসের দিকে চেয়ে তার প্রয়োজনের কথা জিজ্ঞাসা করতেই তিনি চেয়ারে বসে পড়লেন এবং উত্তরে হিন্দি, ইংরেজি ও বাংলা 3 ভাষার সমাবেশে কি বললেন তা তার মনে রইল না। কিছুকাল পর মাখন বিশ্বাস দেখলেন যে তিনি সদর রাস্তায় বুকে হাত দিয়ে দাঁড়িয়ে রাজবাড়ির সিংহদ্বারের দিকে ফ্যালফ্যাল করে চেয়ে আছেন। হঠাৎ নিজের হৃৎপিণ্ডটার উপর মাখন বিশ্বাসের দারুণ ক্রোধ জন্মে গেল। সাহেব ডাক্তার দিয়ে হৃৎপিণ্ডকে সমুচিত শিক্ষা দেবার সংকল্প করে তিনি পথ ধরলেন। মোড় ফিরতেই বৃহৎ জ্যোতির্বিজ্ঞান বিদ্যালয়ের সাইনবোর্ডে চোখ পড়ল। মাখন বিশ্বাস থমকে দাঁড়ালেন। ভাবলেন সর্বপ্রথম অদৃষ্ট বিচার করানোই সঙ্গত, কারণ অদৃষ্টে অর্থলাভ না থাকলে সাহেব ডাক্তার ডেকে হৃৎপিণ্ডের জন্য 16 টাকা ব্যয় করা একেবারেই অনর্থক। এই ভেবে তিনি জ্যোতির্বিজ্ঞান বিদ্যালয়ে ঢুকলেন। ননি হালদার গম্ভীর মুখে অর্ধনিমিলিত নেত্রে ফরাসের একটি কোণ দেখিয়ে বললেন, বসুন। এইভাবে মূলধনের 2 সন্ধানীর পরিচয় হল। ম্যাগনিফাইং গ্লাস চোখে দিয়ে মাখন বিশ্বাসের প্রসারিত দক্ষিণ করতলের দিকে চেয়ে ননি হালদার বললেন, উচ্চ স্থান থেকে পতন। আপনি কখনো ওপর থেকে পড়েছিলেন কি? মাখন বিশ্বাস অতীত জীবনটি একবার মনে মনে আবৃত্তি করে নিলেন। গত বছর গ্রামের বারোয়ারিতলায় প্রফুল্লের অভিনয়ে যোগেশ সেজে জ্ঞানদাকে পদাঘাত করবার সময় অভিনয়ের বাঁশের মাচা ভেঙে পড়ে গিয়েছিলেন। সে কথা মনে পড়ল। বললেন, আগে হ্যাঁ। আপনার পিতা? আগে হ্যাঁ, মারা গেছেন। আহা, আপনি বলবেন না, সে তো আমি বলবো। মারা গেছেন কত বয়সে? এই 50-51। 52 বৎসর 1 মাস তার পরমায়ু ছিল। আচ্ছা, মাকে জিজ্ঞাসা করব। করবেন, এখন আপনার ভবিষ্যৎ। হ্যাঁ বলুন, তাই শুনতেই তো আশা। এই বড় মুশকিল। কিছু বলবেন না, আমি বলবো। মুশকিলও আছে, আশানো আছে, ভয় পাবেন না। চমৎকার ঊর্ধ্বরেখা দেখছি। সবই তো আছে, কিন্তু এই বুকের ব্যাধিটা। ননি হালদার চোখ দুটি নিমিলিত করে বললেন, ওটা ব্যাধি নয়, যন্ত্রণা। বেদনা করে, কাঁপেও, দমও আটকায়। কেমন? আগে কাঁপুনি বেশি। মাখন বিশ্বাস বললেন, হ্যাঁ তা জানি। এই দেখুন, এইটা হচ্ছে হৃদরেখা। কাঁপতে কাঁপতে ওপরে উঠেছে। তাই কাঁপুনিটা কি সদ্য রয়েছে নাকি বরাবর ছিল? মাখন বিশ্বাস আবার একটু ভেবে দেখলেন। স্কুলে 3rd মাস্টারকে দেখলে বুক কাঁপত। তারপর এন্ট্রান্স পরীক্ষা দেবার সময় অঙ্কের প্রশ্নপত্র পড়ে বুক কেঁপেছিল প্রায় 8 ঘন্টা। আগে ওই এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার সময় খুব একদিন কেঁপেছিল, সে প্রায় 10 বছরের কথা। ননি হালদার গম্ভীর মুখে বললেন, তারপরও তো কম্পন দেখছি, ভেবে দেখুন। আর একদিনের কথা মনে পড়ে মাখন বিশ্বাসের মুখ লাল হয়ে উঠল। প্রায় বছর 5 পূর্বে বিবাহের পর ফুলশয্যার রাত্রে নববধূর সঙ্গে প্রথম কথা বলতে গিয়ে তার দারুণ হৃৎস্পন্দন উপস্থিত হয়েছিল। সমস্ত রাত্রি আর সে কাঁপুনি থামেনি। শেষে শীতের দোহাই দিয়ে সেই জ্যৈষ্ঠ মাসেও তিনি কাঁথা মুড়ি দিয়ে রাত্রি কাটিয়েছিলেন। কিন্তু সে কথা কইতে মাখন বিশ্বাসের বেঁধে গেল। ননি হালদার মাথা নেড়ে বললেন, কম্পমান আরও হয়েছে, এখনো হয়, তবে থাকবে না। যেরকম ঊর্ধ্বরেখা দেখছি তাতে। মাখন বিশ্বাস সোৎসাহে বললেন, হবে কি কিছু? এই না, বুকের কাঁপুনিতেই সব ভেস্তে যাবে। ধনলাভ, ব্যবসায় উন্নতি সবই স্পষ্ট দেখছি। এই দেখুন, ঊর্ধ্বরেখা কম্পনরেখা ভেদ করে বরাবর তর্জনীর মূলে গিয়ে ঠেকেছে। অচিরাত আপনার অর্থ লাভ হবে, কাঁপুনিতে আটকাবে না।
যা বললাম নিশ্চিন্ত থাকুন, জ্যোতির্বিদ হালদারের কথা মিথ্যা হয় না, এ পর্যন্ত হয়নি। মাখন বিশ্বাসের মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, বাঁচালেন মশাই, এই আপনার কথা শুনে ভরসা হচ্ছে। কথা যদি ফলে সকলের আগে আপনার সঙ্গে দেখা করব। বলে 2টি টাকা ফরাসের ওপর ননি হালদারের সামনে রেখে মাখন বিশ্বাস দ্বিতীয়বার নমস্কার করে স্মিত মুখে বেরিয়ে গেলেন। ননি হালদারের সামনে লজ্জায় নিজের করতলের দিকে মাখন বিশ্বাস ভালো করে চাইতে পারেননি। পথে এসে ঊর্ধ্বরেখাটি একবার দেখে নিলেন। স্পষ্ট রেখা একেবারে সোজা উপরে উঠে গেছে। অকস্মাৎ তার বুকে দারুণ বল এলো। ট্রাম আসছিল। মাখন বিশ্বাস হাঁকলেন, এই বাঁধকে। ট্রামের ফার্স্ট ক্লাসে উঠে মাখন বিশ্বাস নিজের এই সাহসে নিজেই আশ্চর্য হয়ে গেলেন। কোনোদিন তিনি ডেকে ট্রাম থামাননি, বরাবর ছাতি তুলে দাঁড়াতেন। কোনো ট্রাম থামতো, কোনো ট্রাম থামতো না। আজ ডেকে ট্রাম থামালেন, অথচ বুক কাঁপল না। নিশ্চিত শুভ লক্ষণ, ঊর্ধ্বরেখার ফল ফলছে। হোটেলে পৌঁছেই মাখন বিশ্বাস হুকুম করলেন, যে এই গরম জল করে দাও শিগগির। ঝি প্রত্যহর মতোই আপত্তি জানিয়ে বলল, এত বেলায় হবে না বাপু। হবে না, হতেই হবে। ঠাকুরকে বলো গে, না পারে চায়ের দোকান থেকে নিয়ে আসুক। এই রোজ রোজ চালাকি চলবে না। ঝি মাখনবাবুর এমন মূর্তি আগে দেখেনি। আশ্চর্য হয়ে ঠাকুরকে বাবুর হুকুম শোনাতে চলে গেল। স্নান করবার সময় করতল সাবানে পরিষ্কার করে মাখন বিশ্বাস দেখলেন যে ঊর্ধ্বরেখা আরও স্পষ্ট হয়ে উঠেছে। বিকালে দিবানিদ্রা সেরে যখন মাখনবাবু বাইরে এলেন, সেই সময় বাগানবাড়ির মালিক এসে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা কিছু করে উঠতে পারলেন না অন্য দালাল? মাখন বিশ্বাসের মেজাজ এই কথা শুনে হঠাৎ আজ রুক্ষ হয়ে গেল। বললেন, হ্যাঁ সে যা ইচ্ছে করতে পারেন, তবে বাড়ি বেচবার ইচ্ছে থাকলে আসবেন একবার সন্ধ্যার পর, তখন দেখব। বাড়ির মালিক একগাল হেসে বললেন, হ্যাঁ তাহলে কিছু করেছেন বলুন, আপনার মুখ দেখে। হ্যাঁ সে পরে শুনবেন মশাই, এখন বেরোচ্ছি, কথা বলবার সময় নেই। বলে মাখনবাবু ট্রামের সন্ধানে চললেন। মহারাজ সম্পত রায়ের দেউড়ির সামনে দাঁড়িয়ে মাখনবাবু একবার বুকে হাত দিলেন। বুক কাঁপছে না। দক্ষিণ করতলও দেখে নিলেন। মনে হলো ঊর্ধ্বরেখাটি যেন রাজবাড়ির দেউড়ি থেকে আরম্ভ করে বরাবর মহারাজ সম্পত রায়ের দোতলায় উঠে গেছে। দেউড়ি দিয়ে ঢুকে ড্রয়িং রুমে গিয়ে মাখনবাবু চেয়ার টেনে নিয়ে বসলেন। সেক্রেটারি বলদেও প্রসাদ ঘরের কোণে টাইপরাইটারের উপর ঝুঁকে পড়ে মহারাজের লেডি টাইপিস্টকে সম্ভবত কোনো উপদেশ দিচ্ছিলেন। বিরক্ত হয়ে ভুরুকুঞ্চিত করে বললেন, ক্যা মাংতা? উত্তর দেবার আগে মাখনবাবু প্রথমে একবার বুকে হাত দিলেন। তারপর দক্ষিণ করতল দেখে নিলেন সব ঠিক আছে। বললেন, এই মহারাজের সঙ্গে দেখা করব। আপনার কি কাজ আছে? হ্যাঁ কাজ আছে, তাকে বলবো। বলদেও প্রসাদ চাপরাশিকে বললেন, কার্ড ভেজো। অনতিবিলম্বে মাখন বিশ্বাসের কার্ড চলে গেল। মাখনবাবু টেবিলের নিচে করতল প্রসারিত করে মাতার মতো স্নেহসিক্ত দৃষ্টিতে ঊর্ধ্বরেখাটির পানে চেয়ে রইলেন। মহারাজের সেলাম এলো। চাপরাশির সঙ্গে ওপরে উঠে দূর থেকে মাখনবাবু একবার মহারাজকে দেখে নিলেন। তাঁর গোঁফ সেক্রেটারির গোঁফের থেকেও জমকালো। তবু বুক কাঁপছে না, তা স্পষ্ট মাখনবাবু অনুভব করলেন। মহারাজকে তাঁর দিকে অগ্রসর হতে দেখে মাখন বিশ্বাসের একটু বুক কাঁপল। তখনই একবার চট করে করতল দেখে নিলেন। ঊর্ধ্বরেখা একেবারে কম্পন রেখাকে ভেদ করে গিয়েছে। সঙ্গে সঙ্গে ননি হালদারের একটি কথা কানের মধ্যে ঢাক পেটাতে লাগল। ননি হালদারের কথা মিথ্যা হয় না। মাখনবাবু স্থির হয়ে দাঁড়িয়ে মহারাজকে নমস্কার করলেন। মহারাজ বললেন, আপনি হচ্ছেন বাবু মাখনলাল বিশ্বাস, হাউস এজেন্ট? হ্যাঁ আগে হ্যাঁ মহারাজ। বাড়ি হবে খোঁজে? বাগান বাড়ি?
গ্যারেজ, আস্তাবল, লিচির বাগান, তালাও। হ্যাঁ আছে মহারাজ, হুকুম হলে দেখাতে পারি। হ্যাঁ আমি দেখব, চেয়ার লিন, বসুন। মহারাজ কক্ষান্তরে গেলেন। বস্তুত মহারাজ সম্পত রায়ের বাগানবাড়ির আশু প্রয়োজন ছিল। সিমলায় বড়লাটের নিকট অ্যাসেম্বলির সদস্যপদের জন্য প্রার্থনা জানিয়ে ফেরবার সময় লখনৌ থেকে একটি উপসর্গ জুটিয়ে এনেছিলেন। সেটির স্থান দিয়েছিলেন তার মানিকতলার বাগানবাড়িতে। সংবাদটি সন্ধ্যাকালেই অন্দরে গেল এবং পরদিন প্রভাতে মহারাজ শুনলেন যে মানিকতলার বাগানবাড়িতে অবিলম্বে প্রতিষ্ঠিত হবার জন্য মহাদেবজি স্বপ্নে মহারানীর নিকট বিশেষ জেদ ধরেছেন। অতএব অবিলম্বে বাগানবাড়ি গঙ্গাজল দিয়ে ধুয়ে পরিষ্কার ও পবিত্র করে দিতে হবে। এত স্থান থাকতে সহসা মানিকতলার বাগানবাড়ির ওপর শিব ঠাকুরের লোভ কেন হলো, মহারাজ তা স্থির করে উঠতে পারলেন না। বিপদ বুঝে সেক্রেটারিকে তলব করলেন। সেক্রেটারি দুই একটি বাগানবাড়ির মালিকের সঙ্গে কথাবার্তা বললেন। দাম ঠিক হলো, কিন্তু তার কমিশনে বনল না। কাজেই সেক্রেটারি নতুন বাড়ি খোঁজ করতে লাগলো এবং লোক অনবরত আসতে লাগলো। এই নিদারুণ সংকটকালে মাখন বিশ্বাসের সঙ্গে মহারাজ সম্পত রায়ের দেখা হলো। সেই রাত্রেই বাগানবাড়ির মালিকের সঙ্গে মহারাজের শেষ কথাবার্তা হয়ে গেল। পরদিন সন্ধ্যাবেলায় বাড়িওয়ালার জমাদার তৃতীয়বার তাগাদা করে যাবার পর যখন ননিহালদার ঊর্ধ্বে চেয়ে কড়িকাঠ গুনছিল, তখন মাখন বিশ্বাস ঝড়ের মতো ঘরে প্রবেশ করে বললেন, এই অভ্রান্ত আপনার গণনা, বুকের কাঁপুনি মোটেই নেই, সম্ভবত ঊর্ধ্বরেখা কম্পনরেখা ভেদ করে উঠে পড়েছে। ননিহালদার একটু বিমর্ষ হাস্যে কি বলতে যাচ্ছিলেন, তাকে বাধা দিয়ে মাখন বিশ্বাস বললেন, এই ঊর্ধ্বরেখার প্রথম ফল ফলেছে, তার যৎকিঞ্চিত দক্ষিণা এই রইল। বলে 100 টাকার 5খানা নোট ফরাসের উপর রেখে মাখন বিশ্বাস বাইরে মহারাজ সম্পত রায়ের মোটরে গিয়ে উঠেই হাঁকলেন, ভবানীপুর। বৃহৎ জ্যোতির্বিজ্ঞান বিদ্যালয়ের সাইনবোর্ডের উল্টো পিঠে ন্যাশনাল হোমিওপ্যাথিক ফার্মেসির বিজ্ঞাপন লিখতে দিয়ে এবং বইগুলি প্যাক করে সেই রাত্রেই ঘর ভাড়া করতে ননিহালদার দ্বারভাঙা যাত্রা করলেন।